বিএনপির সংস্কারের 50% হচ্ছে তারেক রহমানকে বাংলাদেশে ফেরত আসা, এলস নাথিং উইল চেঞ্জ। এই চান্দাবাজি থেকে যাবে, এই ভারতীয় দালালরাই বিএনপির নীতি নির্ধারক হয়ে নির্বাচনের দিকে আগাবে। আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড হাউ ডাজ ইট ওয়ার্ক, যে তারেক রহমান লন্ডনে বসে বসে নির্বাচন চাইবে, ইটস আ জোক। 18 কোটি মানুষের যে এতগুলা যদি যোগ্য হাত, কর্মঠ হাত এবং দক্ষ হাত তোলা যায়, তৈরি করা যায়, এবং এদের মস্তিষ্ক যদি পড়াশোনা রাজনীতি থেকে দূরে সরিয়ে পড়াশোনায় যদি এদেরকে নিয়োজিত করা যায়, এই 18 কোটি মানুষ যে একটা বিরাট শক্তিশালী দেশ বানানো সম্ভব। কিন্তু কোনো রাজনৈতিক দল তা চায় না। বেশিরভাগ বাংলাদেশে হচ্ছে হুজুগে। এদের শিক্ষা এর মনে করে তো আমি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স পাস করেছি, আমি তো শিক্ষিত। বারবার বলছি, যেই শিক্ষা আপনাকে চিন্তা শক্তি সৃষ্টি করতে পারে না, সেই শিক্ষা কোনো শিক্ষাই না। কারণ এখনো আপনার অন্ধ। আপনি ভোট যদি বিএনপি করেন, যেই দল করেন, কিন্তু মানুষের চরিত্রটা দেখে, সেই মানুষটার কতটুকু যোগ্যতা আছে সেটা দেখে আপনারা তাকে ভোটটা দেন। আর নয়তো আপনি একটা মূর্খ। আমি কিন্তু বিএনপিকে ডিসকারেজ করছি না, বিএনপির কিন্তু উৎসাহিত থাকা উচিত। উৎসাহের মাধ্যমে বিএনপির শক্তি কিন্তু আরো মজবুত হবে, ত্বরান্বিত হবে। নিজেদের দলের মাঝখানে কিন্তু যে দলীয় গঠন আরো শক্তিশালী হবে, নির্বাচনের যে আনন্দ, এটা চালিয়ে যেতে হবে। এখানে ষড়যন্ত্র প্রফেসর ইউনূস ফেব্রুয়ারিতে দিবেন না, চালাকি করছেন, পরে দিবেন, এই নেগেটিভ চিন্তাগুলা করে ওনারা যদি আন্নত থেকে এবং পুনর্গঠন থেকে এবং দলীয় সংস্কার থেকে দূরে সরে আসেন, ক্ষতিটা কিন্তু তাদেরই হবে। সত্যি যদি প্রফেসর ইউনূস ফেব্রুয়ারি নির্বাচন দিয়ে দেন, তাহলে কি হবে? তখন তো বিএনপি প্রস্তুত থাকবে না। সুতরাং বিএনপিকে তাদের প্রস্তুতি তাদেরকে নিতেই হবে। মানে বিএনপি সামনে বহু ধরনের চ্যালেঞ্জ। এক হচ্ছে যে নিজেদেরকে গোছাতে হবে, নির্বাচনের প্রস্তুতি নিতে হবে, মানে কোনো সময় নষ্ট করার মতো সময় তাদের হাতে নেই। শুনেন, আমি সেই ফেব্রুয়ারিতে নির্বাচন হোক আর না হোক, আমি তো রাজনীতি করি না, আমি তো বিদেশে আইটির ব্যবসা করছি। তখন থেকে আমি এই দেশের বিরুদ্ধে, কেবল হাসিনার বিরুদ্ধে এটা শুরু করেছিলাম যুদ্ধ। কিন্তু আজকে যদি এখনো যদি আমি বাংলাদেশে যাই, আমি ভিডিওতে, ইউটিউবে, ফেসবুকে, সোশ্যাল মিডিয়াতে কথা বলে জনগণকে যতটুকু অনুপ্রাণিত করতে পারি, আমি যদি বাংলাদেশে সশরীরে ইনশাল্লাহ চলে যাব, সামনেই এই বছরই যাব, আমি সশরীরে গেলে চিন্তা করেন এই উৎসাহটা, এই উদ্দীপনাটা এবং এই কাজগুলা কিন্তু আরো 100 গুণ বেড়ে যাবে। সুতরাং একটা মানুষ যখন জনতার মাঝখানে থেকে কথা বলে এবং কাজ করে এবং উদাহরণ দেখায়, লিডারশিপের ওয়ান অফ দি লিডারশিপ ট্রেটস বা লিডারশিপের গুণাবলীর একটা হচ্ছে সেট সেলফ এক্সাম্পল। নিজের এক্সাম্পল করে দেখো, লিডারদের এটা দায়িত্ব। তারেক রহমান যদি আজকে বাংলাদেশে গিয়ে, সবচেয়ে প্রথম নির্বাচনী প্রস্তুতির ধারা হচ্ছে তারেক রহমানকে বাংলাদেশে যেতে হবে। তারেক রহমান বাংলাদেশে গিয়ে যাওয়ার সাথে সাথে বিএনপির মনোবল, তাদের শৃঙ্খলা, কারণ ঘরের মাঝখানে যখন বাপ না থাকে তখন কি করে, ছেলেমেয়েরা উচ্ছৃঙ্খল হয়ে যায়। এই যখনই শুনে গাড়ির হর্ন যে আব্বা বাসায় আসছে, তখন কিন্তু ছেলেমেয়েরা দৌড়াদৌড়ি ছুটে গিয়ে কিন্তু বইপত্র খুলে বসে, যে আব্বা আসে, পড়াশোনায় ব্যস্ত, আমাদেরকে দেখাতে হবে, ঠিক কিনা? সচেতন হয়ে যায়। আমরাও তাই করতাম। আমরা তো ছোটবেলা সেভাবেই বড় হয়েছি। আমরা ছোটবেলায় সেরকম ছোটবেলায় সেভাবেই বড় হয়েছে। আমার আব্বা, আমার 4 বছর বয়সে আমার আব্বা মারা গেছেন। তো আমার আব্বা না, কিন্তু আমার চাচা কিন্তু খুব রাগী ছিলেন। যখনই শুনতাম চাচার গাড়ির হর্ন, তখন ওই আমলে তো গাড়ি ঘোড়া তেজকুনি পাড়ায় ফার্মগেটে খুব কম ছিল। ওই 2টা 4টা 5টা গাড়ির মাঝখানে আমাদের কয়েকটা গাড়ি ছিল, হর্ন দিলে ড্রাইভারকে শেখানো ছিল ওই জায়গায় এসে, ওই সমিলের এখানে এসে হর্ন দিবা, ঢালুতে এসে হর্ন দিবা। হর্ন মারতো, সাথে সাথে আমরা সমস্ত বন্ধ করে বইপত্র নিয়ে বসে যেতাম, অল ডিসিপ্লিন, বিছানার চাদরপত্র, ড্রয়িং রুম সব পরিষ্কার। একইভাবে তারেক রহমান দেশে আসলে কিন্তু বিএনপির অর্ধেক কাজ ঠিক হয়ে যাবে, বিএনপির অর্ধেক সমস্যা ঠিক হয়ে যাবে। আজকের বিএনপির এই ভারতীয় দালাল গুলা সকাল বিকাল কথা বলতে পারছে কেন? কারণ তারেক রহমান নাই, কথা বলার লোক নেই। আজকে যদি তারেক রহমান বাংলাদেশে থাকতো, তাহলে কি এদের এইসব ভারতীয় দালালদের কথা মিডিয়া, মাইক্রোফোন কি ভারতীয় দালালদের মুখের সামনে ধরতো? না, তারেক রহমানের সামনে ধরতো, তারেক রহমানের সামনে ধরতো। আজকে যখন ঘরের বাপ যখন ঘরে থাকতো, ছেলেমেয়েরা কি বলে এটাকে,
অন্যের কাছে, চাচাতো ভাইয়ের কাছে বুদ্ধি না চাইতে গিয়ে বাপের কাছে বুদ্ধি চাইতো। আজকে নেতারা যারা বিএনপির তৃণমূলের নেতা, মধ্য লেভেলের নেতা, তারা এসে তারেক রহমানের কাছে সাক্ষাৎ চাইতো যে আপনি কি মনে করেন আমরা এই কাজটা করতে যাচ্ছি। আজকে তাদেরকে বুদ্ধি দিচ্ছে হচ্ছে ভারতীয় দালালরা। হোয়াট ইউ এক্সপেক্ট? আপনি কি আশা করেন? সো বিএনপির সংস্কারের 50% হচ্ছে তারেক রহমানকে বাংলাদেশে ফেরত আসা, এলস নাথিং উইল চেঞ্জ। এই চান্দাবাজি থেকে যাবে। এই ভারতীয় দালালরাই বিএনপির নীতি নির্ধারক হয়ে নির্বাচনের দিকে আগাবে। আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড হাউ ডাজ ইট ওয়ার্ক। যে তারেক রহমান লন্ডনে বসে বসে নির্বাচন চাইবে, ইটস আ জোক। নির্বাচন যদি তারেক রহমান নির্বাচনের কথা যেহেতু হচ্ছে, যদি ফেব্রুয়ারিতেও হয়, তারেক রহমানের তো যত তাড়াতাড়ি সম্ভব বাংলাদেশে যাওয়া উচিত নিজের দল পিছনের জন্য। তারেক রহমান দেশে গেলেন বা দেশে নাই গেলেন, কিন্তু নির্বাচন যদি ফেব্রুয়ারিতে না হয় তাহলে কিরকম পরিস্থিতি আসলে তৈরি হতে পারে বাংলাদেশে? আচ্ছা, নির্বাচন যদি ফেব্রুয়ারিতে হবে কি হবে না তার কয়েক মাস আগেই তো আমরা বুঝতে পারবো। সেটা আপনি বুঝতে পারবেন হয় কি, ফেব্রুয়ারিতে নির্বাচন করার জন্য বাংলাদেশের জুলাই সনদের কথা বলা হয়েছে যে জুলাই মাসে জুলাই সনদ। আচ্ছা, জুলাই সনদ হাক ডাক, এটা তো 5ই আগস্ট থেকেই শুনছি। 5ই আগস্টের পরে যখন ওই বাচ্চা ছেলেগুলা যখন বিপ্লবটাকে আসিফ নজরুলের হাতে তুলে দিল, গদগদ হাসতে হাসতে, গোলামের চরিত্রের মতো হাসতে হাসতে আসিফ নজরুলের কাছে হাতে তুলে দিয়ে আবার ওনারা প্রফেসর ইউনূসের সাথে তারাও চেয়ারে বাচ্চা ছেলেগুলো বসে গেল, তখনই তো বিপ্লবকে ওরা নিজেরাই গলা টিপে মেরে ফেললো। বিপ্লব শেষ তখনই। যে 2000 ছেলে মেয়ে যে জীবন দিয়েছে বাচ্চা শিশু পর্যন্ত, তাদেরকে তাদের কি বলে অবদানকে অস্বীকার করলো তারা তখনই। তখন থেকেই ছাত্র নেতারা বিতর্কিত হয়ে গেল। তারপরে তো একটার পর একটা ঘটনা ঘটছেই, তারাও বিতর্কিত দিনে দিনে হয়ে উঠছে। আসলে আপনার 18 কোটি মানুষের দেশ, একটা জিনিস মনে রাখতে হবে, 18 কোটি মানুষের দেশ। অনেক সময় মনে হতে পারে যে এত বেশি জনগণ, সেইটা আমাদের একটা বিরাট দুর্বলতা। আবার এটা পজিটিভ সাইডও আছে। 18 কোটি মানুষের যে এতগুলা যদি যোগ্য হাত, কর্মঠ হাত এবং দক্ষ হাত তৈরি করা যায়, এবং এদের মস্তিষ্ক যদি পড়াশোনা, রাজনীতি থেকে দূরে সরিয়ে পড়াশোনায় যদি এদেরকে নিয়োজিত করা যায়, এই 18 কোটি মানুষ যে একটা বিরাট শক্তিশালী দেশ বানানো সম্ভব। কিন্তু কোনো রাজনৈতিক দল তা চায় না। তারা স্কুল কলেজ থেকেই এই বাচ্চা ছেলেমেয়েদেরকে রাজনীতিতে জড়িয়ে এদেরকে জীবনটাকে ধ্বংস করে দেয়, এদের মা বাবার স্বপ্নকে ধ্বংস করে দেয়, যার ফলে বাংলাদেশ আর আগে বাড়ে না। এই যে দেখেন, ইসরায়েলের প্রযুক্তি ইরানে না গিয়ে, যেই ইরানের বাহিনীর প্রধান যেই মাল্টি স্টোরিড অ্যাপার্টমেন্ট বিল্ডিং এর যেই অ্যাপার্টমেন্টে ঘুমাচ্ছিল, সেই ইসরায়েল থেকে এত হাজার কিলোমিটার দূর থেকে বোমা মেরে, মিসাইল মেরে শুধুমাত্র তার অ্যাপার্টমেন্টে তাকে হত্যা করেছে, আর বাকি বিল্ডিং এর অন্য কোনো অ্যাপার্টমেন্ট ধ্বংস করতে হয় নাই। এখন পৃথিবী চলছে কোন প্রযুক্তিতে? কানাডা, আমেরিকা, ইসরায়েলের ছেলেমেয়েরা কিন্তু রাজনীতিতে নাই, তারা কিন্তু নিজেদেরকে শক্তিশালী করাতে ব্যস্ত পড়াশোনার মাধ্যমে। কে ডক্টর হবে, কে ইঞ্জিনিয়ার হবে, কে টেকনোলজিতে যাবে। আর বাংলাদেশের ছেলে মেয়েগুলাকে বের করে, এতদিন আওয়ামী লীগ বিএনপি করেছে, এখন প্রফেসর ইউনূস এদেরকে এনসিপির নাম করে 16 বছর এরা দাবি করছে ভোট, কি বলে ভোটার 16 বছরে হতে পারে। মানে আগে তো 18 বছরে, আমরা 18 বছরে বাংলাদেশে মনে করতাম 18 বছর একটা মান সবকিছুতেই। 18 বছরের আগে সেনাবাহিনীতে অ্যাপ্লাই করা যাবে না, 18 বছরের আগে অনেক কিছু করা যাবে না। সেনাবাহিনীতে একটা বিয়েরও বয়স আছে, এর আগে বিয়েও করা যাবে না, নিজেকে তৈরি করতে হবে। সিভিলে সেটা রেস্ট্রিকশন নাই, কারণ সিভিলে বিয়ে করে ফেলে তারপরে যাবো, কারণ বিয়ে করার পরে একটা পুরুষের 95% এফিসিয়েন্সি ধ্বংস হয়ে যায়। সেখানে সেনাবাহিনীতে অ্যাটলিস্ট তার বেসিক ক্যারিয়ারটা গঠন করতে দেওয়া হয় বিয়ের বয়সের আগে। আর সিভিলে তো সেটা নেই, তারা যখন ইচ্ছা তখন বিয়ে করতে পারে, পারলে অল্প বয়সে 18 বছর বয়সের আগে বিয়ে করে ফেলে। আর এখন এদেরকে 16 বছরে ভোটার বানাচ্ছে। তার মানে কি, পড়াশোনা থেকে টেনে মাঠে এনে ওরা কি শিখছে? ওরা শিখছে, আরে যদি হাসনাত 2 দিন আগে দেখলাম ছেঁড়া শার্ট পরে ঘুরিয়ে বেরিয়েছে, হাসনাত এখন প্রাডো চালায়, কয়েক কোটি টাকা লাগে। সার্জিস এখন 150 কোটি টাকা নিয়ে মিটিং মিছিল করে, তখন ওই বাচ্চা ছেলেটা, 16 বছর বয়সের বাচ্চা ছেলেটা মনে করবে এটাই আমার স্বপ্ন, আমি সার্জিস ভাইয়ার মতো হব, আমি হাসনাত ভাইয়ার মতো হব।
এখানে বাংলাদেশে একটা মডেল তৈরি হচ্ছে না, এবং যারাই তৈরি হচ্ছে বিদেশে গিয়ে হচ্ছে, দেশে থেকে হচ্ছে না। যে আমি উমুক ভাইয়ার মতো হব যে দেশের মানকে পৃথিবীর বুকে উজ্জ্বল করছে, এমন একটা টেকনোলজি, এমন একটা চিকিৎসা বিজ্ঞানের কিছু একটা অবদান রেখেছে, এমন একটা কিছু করেছে যে সারা পৃথিবীতে বাংলাদেশের মুখ উজ্জ্বল করেছে। অথচ আমি যদি আজকে বাংলাদেশের রাজনীতিতে ঢুকতাম, আমি কিন্তু বাংলাদেশে প্রথম ই কমার্স শুরু করতে পারতাম না। তার জন্য দেশে বিদেশে এবং রেডিও ফ্রিকোয়েন্সি আইডেন্টিফিকেশন টেকনোলজি আমি কিন্তু বাংলাদেশে শুরু করতে পারতাম না। তখন কিন্তু আমেরিকান জার্নালে আমাকে ইন্টারভিউ করেছিল এবং আমার ছবি সহকারে পাবলিশ হয়েছিল। আমি যদি আজকে রাজনীতিতে ঢুকতাম, সেটা কখনো উঠত? কখনোই সেটা দিনের আলোর মুখ দেখতো না। কিন্তু আজকের বাচ্চা ছেলেমেয়েদেরকে উৎসাহ দেওয়া হচ্ছে রাজনীতিতে, পড়াশোনার থেকে উৎসাহ আরো নষ্ট হয়ে গেছে। এখন শেষ। বাংলাদেশে এখন কোন দিকে যাচ্ছে? বাংলাদেশ বড় বিপদের দিকে আগাচ্ছে। নির্বাচন হোক ফেব্রুয়ারিতে, নির্বাচন হলেই কি সোনার বাংলাদেশ হয়ে যাবে? এই মূল তথ্য, আমি যে মূল মেসেজগুলো দিচ্ছি, এই মূল মেসেজগুলো কিন্তু খুব কম বাংলাদেশি বুঝতে পারছে। কারণ বেশিরভাগ বাংলাদেশি হচ্ছে হুজুগে। এদের শিক্ষা এর মনে করে তো আমি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স পাস করেছি, আমি তো শিক্ষিত। বারবার বলছি, যেই শিক্ষা আপনাকে চিন্তা শক্তি সৃষ্টি করতে পারে না, সেই শিক্ষা কোনো শিক্ষাই না। কারণ এখনো আপনার অন্ধ। আপনি ভোট যদি বিএনপি করেন, যেই দল করেন, কিন্তু মানুষের চরিত্রটা দেখে, সেই মানুষটার কতটুকু যোগ্যতা আছে সেটা দেখে আপনারা তাকে ভোটটা দেন। আর নয়তো আপনি একটা মূর্খ, আপনার কারণেই দেশটা ধ্বংস হয়েছে এতটা বছর, 54টা বছর, এবং ভবিষ্যতেও হবে তাই।